আমার সন্টু মন্টু সোনা বাচ্চাদের মা বানানোর জন্য হলেও তোমাকে কাছে চাই। তাড়াতাড়ি চলে এসো লাভবার্ড। আর কতদিন এইভাবে পালিয়ে বেড়াবে আমার থেকে? ফোনের স্ক্রিনে আননোন নাম্বার থেকে আসা মেসেজটার দিকে তাকিয়ে আছে শোভা। বুঝতে পারছে না মেসেজটা দিল কে, তবে আপাতত এসব নিয়ে মাথা ঘামাবে না। অনেকক্ষণ হলো এয়ারপোর্টে কারোর জন্য অপেক্ষা করছে শোভা। বারবার হাতে থাকা ঘড়িটার দিকে তাকিয়ে দেখছে। চোখে রোদ, চশমা, পরনে কালো রঙের টপস, তার উপরে ডেনিম জ্যাকেট, গলায় ঝুলানো কালো রঙের একটা সুন্দর স্কার্ফ। তার এই সাদামাটা সাজে অসম্ভব সুন্দর লাগছে তাকে। শোভা সবসময় এভাবেই থাকে, যদিও তার বাড়িতে কারোরই এসব পছন্দ নয়। নিজের চলাফেরার জন্য সবসময় কথা শুনতে হয়েছে বাবার কাছ থেকে। এই 2 বছর থেকেছে নিজের মতো, যখন যা ইচ্ছে হয়েছে তাই করেছে। আশেপাশের লোকজন তাকিয়ে আছে তার দিকে। শোভা বুঝলো না সবার এমন তাকানোর মানে। সবার দিকে একবার তাকিয়ে মুখে হাসি টেনে চলে গেছে। অন্যদিকে এত মানুষজনের মধ্যে থাকতে বরাবরই অস্বস্তি হয় তার। এত সময় ধরে ব্যাগপত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে বিরক্ত লাগছে খুব। মনে মনে বকাবকি করছে ভাইকে। কিয়ানের আজকে নিতে আসার কথা ছিল সুভাকে। সুভার পুরো নাম হচ্ছে জাহারা মেহরিন সুভা। আজকে থেকে 2 বছর আগে নিজের বিয়ে আটকাতে পরিবারের সবার সাথে এক প্রকার ঝামেলা করেই চলে গিয়েছিল আমেরিকাতে। যাওয়ার কথা ছিল আগে থেকেই, মাঝখান থেকে এসে বিয়ে নামক সমস্যা আটকে দিল তার বাহিরে যাওয়া। এই সমস্যা থেকে বাঁচার জন্যই একমাত্র ক্রাইম পার্টনার অর্থাৎ চাচাতো ভাই কিয়ানের সাহায্যে মা চাচা সবাইকে বুঝিয়ে পাড়ি জমিয়েছিল আমেরিকায়। বাবার সাথে সুভার সম্পর্কটা ভালো হয়নি এখনও। মেয়েকে ভালোবাসলেও এই আবদারের সায় দেননি সুভার বাবা। সেই জন্যই মেয়ের সাথে এখন তেমন কথা বলেন না। প্রতি মাসে টাকা পাঠিয়ে দিতেন নিয়ম করে। আজকে ঠিক 2 বছর পরে সুভা পা রেখেছে তার পরিচিত দেশের মাটিতে। ফোন থেকে নজর সরিয়ে আশেপাশে তাকিয়ে দেখছিল শোভা। ভাবলো আর অপেক্ষা করবে না, নিজেই চলে যাবে। এবার হাঁটতে শুরু করবে, তখনই কেউ তার দুহাতে শোভার চোখ ধরে নিয়েছে। বুঝতে বাকি নেই এটা তার ভাই কিয়ান। কিয়ানের হাত ধরে বলছে শোভা, ছাড়ো তো ভাইয়া, ঢং করতে হবে না এখন আর। কিয়ান শোভার চোখ ছেড়ে তাড়াতাড়ি করে সামনে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় তুমি আমার, মনে থাকবে এখন থেকে। এবার যাই চলো, গরমে আমার অবস্থা খারাপ। কিয়ান তাড়াতাড়ি করে গাড়ির কাছে গিয়েছে। শোভার হাতে থাকা ট্রলি ব্যাগটি নিয়ে তুলেছে গাড়িতে, হাত দিয়ে দেখিয়ে বলছে শোভাকে। ভাইয়ের কথা শুনে হাসে শোভা। এটা নতুন নয়, কিয়ান যে তাকে কত নামে ডাকে হিসেব নেই। শোভাকে নিয়ে কিয়ান একটা দামি হোটেলে এসে উঠেছে। আজকে শোভা থাকবে এখানেই, কালকে আবার কিয়ান এসে নিয়ে যাবে তাকে। শোভার বাড়ি ফিরতে ভালো লাগছে না। বাড়িতে গেলেই বিয়ের জন্য চাপ দিবে বাবা মা সবাই মিলে তাকে। শোভা বুঝে পায় না বাড়িতে তার বড় ভাই বড় বোন রেখে সবাই মিলে তাকেই বিয়ে দিতে চায় কেন। কিয়ান শোভাকে দাঁড় করিয়ে রেখে অন্যদিকে গিয়েছে ফোনে কথা বলতে। হোটেলের কর্মচারী ছেলেটা ব্যাগপত্র সব নিয়ে রুমে রেখে এসেছে। ফোনের দিকেই নজর ছিল শোভার, তাই খেয়াল না করে নিজের রুমের পাশের রুমটাতে গিয়ে ঢুকেছে সে। হাতে থাকা ব্যাগটা বিছানায় রেখেছে। গরমে নাছিয়াল অবস্থা, ভাবলো চেঞ্জ করবে। আশেপাশে তাকিয়ে কাপড় চোপড়ের ব্যাগ খুঁজলো, না পেয়ে বিছানায় রাখা ব্যাগটা থেকেই একটা টি শার্ট বের করে নিয়েছে। আপাতত এটাই পরবে। রুমে শোভা ছাড়া আর কেউ নেই। দরজা আটকে চেঞ্জ করে নিয়েছে। হাত মুখে পানি দেওয়ার জন্য ভাবলো ওয়াশরুমে যাবে। সেদিকে তাকাতেই চোখ দুটো গোল গোল হয়ে বেরিয়ে আসার উপক্রম শোভার। উদম শরীরে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দুহাত বুকে ভাঁজ করে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক। বয়স তার 29 বা 30-এর কাছাকাছি হবে। শোভা চিনে তাকে ভালো করে। এই মানুষটার জন্যই দেশ ছেড়েছিল। সে ফিরেই আবার এই মানুষটার সাথে দেখা হতে হলো তার। কিন্তু এটা বিষয়টা ভাবাচ্ছে না তাকে। ভাবছে এটাই শোভা যে চেঞ্জ করলো। সেটা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে এই অসভ্য লোক? ঠোঁট কামড়ে হাসছে কিভাবে দেখে তো শোভার এটাই মনে হচ্ছে। তার রুমে এই মানুষটা আসলো কিভাবে? ইচ্ছে কি করেই করেছে এসব? রাগ হচ্ছে খুব। ভুরু জোড়া কুচকে রেগে মেগে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা শেরাজ অরণ্য নামক লোকটির দিকে। অরণ্য এগিয়ে আসে শোভার কাছে। শোভা কিছু বলতে যাবে, তখনই বলে ওঠে অরণ্য, অপূর্ব লেগেছে। শোভা ঘাবড়ে গেছে। যা ভেবেছিল তাই কি সত্যি হলো? থমথম খেয়ে জিজ্ঞেস করে অরণ্যকে,
কি কি অপূর্ব লেগেছে? আরে আরে, ভয় পাচ্ছ কেন? আমার জিনিস আমিই তো দেখেছি, অন্য কেউ দেখেনি। মানে কি দেখেছেন? অরণ্য ঠোঁট কামড়ে হাসে, সুভার হাত ধরে একটানে নিজের কাছে নিয়ে আসে। সুভার হাত আপনা আপনি চলে যায় অরণ্যের উন্মুক্ত বুকে। এক হাত দিয়ে সুভার কোমর চেপে ধরে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে অরণ্য। লাভ বার্ড, এত বড় হয়ে গেলে কবে? সুভার ভালো লাগলো না। অরণ্যের আচরণ ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দিতে চায় অরণ্যকে, কিন্তু শক্তপোক্ত শরীরের অরণ্যের শক্তির সাথে পেরে ওঠে না সুভা। কি ধরনের অসভ্যতামি এগুলো? অরণ্য বাঁকা হাসে, ফু দিয়ে সুভার মুখে চুলগুলো সরিয়ে দেয়। আমি তো যেতাম তোমার কাছে, নিচে চলে আসলে যে। খুব বেশি মনে পড়ছিল আমাকে? এসেছে যখন আর যেতে দিচ্ছি না। ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব তোমাকে লাভ বার্ড। ঠাট্টা স্বরে বলে সুভা। তারপর? প্রেম, বিয়ে, বাসর, বাচ্চা কাচ্চা, তারপর দ্বিতীয় বাচ্চার প্ল্যানিং। অরণ্যের উপরে জমিয়ে রাগ আছে। সুভার এই কথাগুলো কেন যেন নিতে পারছে না সে। অরণ্য কি যেন ভেবে এগিয়ে আসছিল সুভার দিকে। ঠিক তখনই নিচের পায়ের হিলটা দিয়ে জুড়ে আঘাত করে অরণ্যর পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব হওয়ার সুভাকে ছেড়ে দিয়েছে অরণ্য। এবার আর ভালোভাবে কথা বলেনি সুভা। রাগে পাশে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে ফেলেছে অরণ্যের দিকে। অরণ্য সেটা লুফে নিয়েছে। বিয়ের আগেই আমাকে মেরে বিধবা হওয়ার শখ জেগেছে তোমার? ডক্টর শেহরাজ অরণ্য অসভ্য, সাথে চরিত্রহীনও, জানা ছিল না তো আমার এটা। অরণ্য চোখ তুলে তাকায় সুভার দিকে। এই মেয়ের মুখ থেকে এই কথা নতুন শুনছে না সে। আবার সুভাকে ধরতে গেলে সে চলে যেতে নেয়। অরণ্য দ্রুত গিয়ে সামনে দাঁড়ায়। এক পা করে এগিয়ে যাচ্ছে সুভার দিকে অরণ্য। যত এগোচ্ছে সুভা ততই পিছিয়ে যাচ্ছে। পেছোতে পেছোতে দেয়ালের সাথে ঠেস লেগে গেছে সুভার পেট। চলে যেতে চাইলে অরণ্য দুহাতে আটকে নেয় সুভাকে। ঠোঁটের কোণে দুষ্টমিতে ভরা হাসি নিয়ে বলে সুভাকে। এই চরিত্রহীন লোকটার সাথেই থাকতে হবে তোমাকে। এই চরিত্রহীন লোকটাই তোমার ছেলের বাপ হবে, তোমাকে ছোপে আদর করবে, তেরমে করলে চট থাপ্পড় দেবে। আরো গভীরে যাব? হবু বউ রেখে তার বোনের সাথে ফ্লার্টিং করছেন, লজ্জা লাগে না আপনার? নিজের বরকে বোনের বর বানিয়ে দিতে লজ্জা লাগছে না তোমার? দরজার সামনে দাঁড়িয়ে আছে কেউ। দরজা ধাক্কানোর শব্দ কানে আসছে সুভার। অরণ্যের রাগ হলো। এই অসময়ে কে ডাকতে এলো তাকে? চোখে মুখে বিরক্তি নিয়ে দরজার দিকে তাকিয়ে বলছে। কোন শালারে? দরজা খোল অরণ্য। মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসলো দরজার ওপাশ থেকে। এই মেয়ে আর কেউ নয়, সুভার বোন আর অরণ্যের বেস্ট ফ্রেন্ড আনহা। অরণ্য গিয়ে একটা শার্ট হাতে তুলে নেয়। পড়তে পড়তে সুভার দিকে একটা ফ্লাই কিস ছুড়ে দিয়ে বলছে। ভনে লাভ বার্ড, আমার এই দেহ, এই মন সবকিছুই তোমার, আর কাউকে দেখাবো না। সুভা মুখটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে বলছে। দেখার জন্য বসে আছি তো আমি। বিড়বিড় করে বললেও সুভার কথা শুনে নিয়েছে অরণ্য। অরণ্য ঠোঁট কামড়ে হাসে। সুভার কাছে গিয়ে তার দিকে কিছুটা ঝুঁকে বলে। বসেই তো আছো, নাহলে দেশে ফিরে সোজা আমার বেডরুম পর্যন্ত চলে আসতে। তোমার বোন ডিস্টার্ব করলো তাই, নাহলে হাজারটা চমু দিয়ে ভরিয়ে দিতাম এত সময়। তাড়াতাড়ি কাজ ছাড়লেই না তাড়াতাড়ি আমার সন্টুমন্টু সোনাটা ডাউনলোড হবে। অরণ্যর কথা সহ্য হচ্ছে না সুভার। ইচ্ছে করছে কষে একটা থাপ্পড় মারতে গালে। দাঁত কটমট করে দাঁড়িয়ে আছে, কোনো কথা না বলে। ভেতরে ভেতরে রাগে শেষ হয়ে যাচ্ছে সে। যার জন্য দেশ ছাড়ল একসময়, দেশে ফিরে সবার আগে তার সাথেই দেখা হলো সুভার। দরজা খুলতেই দেখা মিলল কিয়ান আর আনহার। আহানা রেগেমেগে তাকিয়ে আছে সুভার দিকে। চোখে মুখে সুভার প্রতি ঘৃণা প্রকাশ পাচ্ছে যেন। সুভা বুঝে পায় না আনহা সবসময় এমন ব্যবহার কেন করে সুভার সাথে। আগে তো ছিল না এমন। এই 2 বছরে হাতে গুনে 4 থেকে 5 বার ফোন দিয়েছে, তাও নিজের সাথে অরণ্যের ভালোবাসার কথা বলতে। অরণ্য তাকে এটা সেটা গিফট দিয়েছে, সামনে তাদের বিয়ে। এগুলো বলা ছাড়া ভালো খারাপ কেমন আছে সুভা এসব কিছুই জিজ্ঞেস করেনি আনহা। কিয়ান এসে সুভার পাশে দাঁড়ায়। বিছানায় থাকা সুভার ব্যাগটা হাতে নিয়ে বোনের হাত ধরে নিয়ে যেতে চায় রুম থেকে। মাথা গেছে তোর? কার না কার রুমে ঢুকে পড়েছিস, খেয়াল আছে তো সেদিকে? এত দূর জার্নি, তার উপর এমন গরম, আমার মাথা ঠিক ছিল না ভাইয়া। রুম থেকে বেরিয়ে যাচ্ছিল কিয়ান আর সুভা। আনহার কথা কানে আসে তখন। তোর বোন ভুল করে আসেনি এখানে কিয়ান, ইচ্ছে করেই করলো এটা। নিজে থেকে একটা ছেলের রুমে ঢোকে দরজা লাগিয়ে এত সময় ছিল। লজ্জা নেই তোর সুভা?
সুভার মুখে কথা নেই, রাগ হলেও চুপ করে আছে সে। এই মুহূর্তে কথা বলে মুখ খারাপ করতে চাইছে না। সুভা কিছু না বললেও কিয়ানের ভালো লাগলো না আনহার কথা। কিয়ান কিছু বলতে যাবে, তার আগে অরণ্যই বলে ওঠে, লজ্জা করবে কেন? আমার রুমে তো এসেছে। আমার সব কিছুই তোর বোনের। এরপর থেকে বুঝে শুনে কথা বলবি। তেঁতুল গাছের পেতনি। আনহার মুখটা দেখার মতো ছিল, রেগে আছে অরণ্যের কথা শুনে। রাগের থেকেও বেশি খারাপ লাগছে তার। এতগুলো দিন ধরে পড়ে আছে অরণ্যের পিছে। অরণ্য কি বুঝে না আনহা তাকে ভালোবাসে? আনহার মুখে রিয়াকশন দেখে খুব হাসি পেল সুভার। তোর হবু বরকে বক্সের ভেতর বন্ধ করে রাখ আপু, বলা তো যায় না কখন কে চুরি করে নিয়ে যায় আবার। মজা করছিস তুই আমার সাথে? যেতে যেতে বলছে সুভা। আমার এত ফালতু সময় নেই। সুভা যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলছে অরণ্য। এই ধানি লঙ্কা কি আমার চাই? কি বললি? তোকে আমার ছেলের শাশুড়ি বানাবো, এটা বলেছে। আয়, আদর্শের সাথে দেখা করতে যাব। আদ্রিস, অরণ্য আর আনহার বন্ধু, এই তিনজনের বন্ধুত্ব কলেজ লাইফ থেকেই। নিজের কাছে এখানে এসেছে অরণ্য, জানা মাত্রই আনহার আদৃশ্য চলে এসেছে। হেঁটে চলে যাচ্ছিল অরণ্য, আনহাও তার পিছু পিছু গিয়েছে। আমি এখানে থাকবো না ভাইয়া, বাড়ি যাব চলো, এখানে ভালো লাগছে না আমার। আমার চোখের পলক পড়ার আগেই তোর মুখের কথার পরিবর্তন হয়ে যায়। একটু আগে না রাগ দেখালি বাড়ি যাবি না বলে। এত কথা বলতে পারবো না, গাড়ি তো সাথেই আছে, নিয়ে চলো আমায় এখান থেকে। যথা আজ্ঞা রানী সাহেবা, আসুন। সুভা হাসে কিয়ানের কথা শুনে। কিয়ান আর সুভার বড় আনহা কিনহা হলো সুভার চাচাতো ভাই। তবে ছোটবেলা থেকে আনহার থেকেও বেশি ভালোবাসা দিয়েছে কিয়ান সুভাকে। এই যে এখনও বলার সাথে সাথেই মেনে নিল সুভার কথা। ওর জায়গায় আনহা থাকলে 2-3টা কথা শুনিয়ে দিত। এত সময় রাত হতে চলেছে প্রায়। বড় আলিশান বাড়িটার গেটের সামনে থেমেছে এসে একটা কালো রঙের কার। গাড়ির জানালা দিয়ে তাকিয়ে দেখলো সুভা রাত হয়ে গেছে। ছাদে তাদের কি সুন্দর লাইটিং করা, দেখতে ভালোই লাগছে। এই বাড়িটাকে, বাড়ির প্রতিটি মানুষকে মিস করেছে সে এতদিন। গেট পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে গাড়িটা। হর্ন শুনে বাড়ির ভেতর থেকে ছুটে এসেছেন 2 40 বয়সী মহিলা। একজন সুভার আম্মু আর একজন কিয়ান আর আনহার আম্মু, অর্থাৎ সুভা চাচি। তাদের পাশে বাড়ির হেল্পিং হ্যান্ডরা দাঁড়িয়ে আছেন। সুভাকে দেখার বড় ইচ্ছে তাদের এসেছে, পর থেকে শুনে যাচ্ছে এ বাড়ির মেয়ের কথা, কিন্তু দেখা হয়নি তাকে। সুভা গাড়ি থেকে নেমেছে কিনা দৌড়ে এসে জড়িয়ে ধরেছেন তার আম্মু আর চাচি দুজনে। কথাবার্তা বলে বাড়ির ভেতরে নিয়ে গেলেন সুভাকে। নিজের রুমে এসে দপ করে বিছানায় পড়েছে সুভা। চোখ বন্ধ করে ভাবছে কিছু সময় আগে অরণ্যের সাথে তার দেখা হওয়ার কথা। কিছু একটা ভেবে উঠে বসে সুভা। ফোনটা হাতে নিয়ে তখনকার মেসেজটা চেক করে বুঝতে বাকি নেই এখন মেসেজটা তাহলে অরণ্যই দিয়েছিল তাকে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে সুভার। অরণ্য দেওয়া লাভবার্ড নামটা খুব পছন্দ তার, কিন্তু মনে ছিল না তখন। মনে ছিল না বললে ভুল হবে, ইচ্ছে করেই মনে রাখতে চাইনি এই নামটি। পুরনো অতীত মনে পড়ে সুভার মুখের হাসি মুহূর্তেই চলে যায়। অরণ্যকে নিয়ে সে ভাবছে কেন হবু বউয়ের বোনের প্রতি এমন আচরণ কি মানায় অরণ্যকে? সুভার ভাববে না এসব। একটা লম্বা শাওয়ার নিয়ে ঘুমাতে হবে তাকে, না হলে ফ্রেশ হবে না মাথাটা। ড্রয়িং রুমে পাতানো লম্বা সোফাটায় আতশো অবস্থায় পড়ে আছে অরণ্য। পাশে থাকা টি টেবিলের উপরে পা দুটো তুলে রেখেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা অরণ্যের আম্মু জাহানারা সুলতানা এটা সেটা জিজ্ঞেস করে যাচ্ছেন। সেই তখন থেকে উত্তর দেওয়ার নাম নেই। অরণ্যের ফোনের দিকে মনোযোগ তার। এবার রেগে গেছেন তিনি। ছেলের কাছে এসে দাঁড়িয়েছেন, বলছেন তাকে, তুমি যখন আমাদের পছন্দের মেয়েকে বিয়ে করবে না, তাহলে প্রথমে না করলে না কেন? আমি কোনো কালের সম্মতি দেইনি আম্মু। তুমি কি আবারও আনহার জায়গায় ওই মেয়েটাকে বসানোর চিন্তা করছো? ঘাড় কাত করে মায়ের দিকে তাকায় অরণ্য। উঠে দাঁড়িয়ে বলে মাকে, ওই মেয়ে না বলে বৌমা বলো আম্মু। আজকে থেকে 1-2 বছর পরে তার কোলে আমার ছেলে মেয়ে আর তোমার নাতি নাতি থাকবে। অরণ্য, মাথা ঠিক আছে তোমার? মনে নেই মেয়েটা কিভাবে অপমান করেছিল সবাইকে? অরণ্য কথা বলল না, আর সিঁড়ি বেয়ে উপরে উঠে চলে যাচ্ছে নিজের রুমে। অরণ্যের ঠিক পাশ দিয়েই নিচে নামছিল। কিরণ ভাইয়ের সামনে এসে পথ আটকায়। ভুরু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করছে অরণ্যকে কি হয়েছে বলতে। যা, তোর আম্মুকে গিয়ে জিজ্ঞেস কর।
হ্যাঁ, আম্মুর কথা তোমার পছন্দ না হলেই আমার আম্মু নইলে দেখা যায় আম্মু আম্মু বলে বাচ্চাদের মতো পুরো বাড়ি ঘোরো। সামনে থেকে শহর কার্টুন কোথাকার। কিরণের রাগ হলো। একমাত্র মেয়ে বাড়ির অথচ ভাই তাকে 2 পয়সার দাম দেয় না। কিরণ মাকে শুনিয়ে শুনিয়ে বলছে, দেখেছো আম্মু, ভাইয়া শুভাকেই বিয়ে করবে, যে তোমাকে অপমান করেছিল। বেচারা বিয়ে না করে অপেক্ষা করতে করতে মাথার অর্ধেক চুল পাকিয়ে ফেলেছে।